সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ঢাকা শহরে শীত আসি আসি করলেও দেশের অন্যান্য অঞ্চলগুলোতে কিন্তু শীত ইতিমধ্যে চলে এসেছে। আবহাওয়ার সাথে কৃষি, কৃষক বা খামারিদের সম্পর্কটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমরা সবসময় ক্ষেত খামারের নানা বিষয় নিয়ে এবং একজন বিশেষজ্ঞ অতিথি সহ আপনাদের সামনে হাজির হয়ে যাই। তারই ধারাবাহিকতায় আজকের শাপলা জৈব সার নিবেদিত গ্লোবাল কৃষি প্রশ্নোত্তর অনুষ্ঠানে আমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে। আপনাদের সঙ্গে রয়েছে আমি জান্নাতুন নূর নাইমা এবং আমাদের সাথে আজকে বিশেষজ্ঞ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, অ্যাকোয়াকালচার এবং মেরিন সায়েন্স অনুষদের সম্মানিত অধ্যাপক ডক্টর এম শাহাবুদ্দিন। দর্শক, আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি শীতকালীন সময়ে মাছের পরিচর্যা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা। মাছ চাষের নানা দিক নিয়ে আপনারা আমাদের প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে। সেই সাথে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে গ্লোবাল টিভি কৃষি ফেসবুক পেজে। সেখানেও আপনারা কমেন্ট বা ইনবক্স করে আপনাদের মতামত আমাদের জানাতে পারেন। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের দেশের স্বাধীনতার উষা লগ্নে অ্যাকোয়াকালচার থেকে মাছের মোট উৎপাদন ছিল ৬৮,০০০ টন, যেটা এখন অনেকটাই বেড়ে গিয়েছে এবং আমাদের দেশ কিন্তু মাছ উৎপাদনে এখন শীর্ষ ৫-এ অবস্থান করছে। তো এই যে বিকাশ, এর পিছনে প্রভাবক হিসেবে কি কাজ করছে বলে আপনার মনে হয়, বা এই অগ্রযাত্রাকে যদি আমরা আরও বাড়িয়ে তুলতে চাই তাহলে আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আপনি ৬৮,০০০ থেকে শুরু করেছেন, এখন ৪৭ লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। এই দেশ পৃথিবীর বুকে ছোট একটি দেশ, কিন্তু পৃথিবীর মানচিত্রে বা পৃথিবীতে তার অবস্থান পঞ্চমে চলে আসছে মাছ চাষের ক্ষেত্রে। কাজে পৃথিবীর মধ্যে যদি অবস্থান নেয়, দেশ ছোট, আমাদের মানুষদের যে মাছ চাষের তার ইচ্ছা, মানুষের মাছের চাহিদা, খাওয়ার প্রবণতা, মাটি, পানি, বাতাস, এই দেশের প্রকৃতি সব মিলিয়েই মাছ চাষ ৬৮,০০০ থেকে ৪৭ লক্ষ মেট্রিক টনে উন্নত করা সম্ভব হয়েছে। যেটা অনেক বেশি, আসলে অনেক বেশি, অনেক গুণে বেশি। এবং আমরা বিশ্বে পঞ্চমে রয়েছি। এর পেছনে আমাদের উদ্যোক্তা যারা, চাষি ভাইয়েরা যারা, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, গবেষকবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় শিক্ষক, সবার সম্মিলিত প্রচেষ্টাই কিন্তু এই পর্যায়ে আসা সম্ভব হয়েছে। বাংলাদেশের এমন কোনো জায়গা পাবেন না। পুকুর তৈরি হয়েছে কিভাবে? একজন ব্যক্তির একটি বাড়ি করতে চায়, সে বাড়ি করার জন্য ভিটা বলে। ভিটা মানে কোনো একটা প্লেন ল্যান্ড থেকে উঁচু হবে, বর্ষার পানি সেখানে যাবে না, সে ডুবে যাবে না, তাকে ভিটা বলে। ভিটা তৈরি করবে, তাহলে সয়েল লাগবে, মাটি লাগবে, মাটি উঠায় একটা জায়গা থেকে, সেই জায়গাটাই সে পুকুর হিসাবে ব্যবহার করে। একটি সময় সেভাবেই ছিল। এবং ওই পুকুরটা, ওই অগভীর জলাশয়টা সে মাছ ছেড়ে দেয়, মাছ চাষ করে, আবার দৈনন্দিন কাজের জন্য সেটিকে ব্যবহার করে। উচ্ছিষ্ট খাবার থাকলে, ভাত বা অন্য কিছু থাকলে, সেটি মাছকে অনেক সময় দিয়ে থাকে। অর্থাৎ পারিবারিক কাজের জন্য ঐতিহ্যগতভাবে পুকুর একটি জীবনের অংশ হিসেবে তৈরি করে। সেখান থেকেই মিশ্র মাছ চাষ, প্রথমে যে রুই কাতল দিয়ে শুরু করেছে, চাষটা গড়ে ওঠে ধীরে ধীরে। আগে নিশ্চয়ই এটা শুনতেন, যে বাড়িতে পুকুর নাই সে বাড়িতে মেয়ে বিয়ে দেয় না, কারণ ও তো পুকুর করতে অন্য জায়গায় যাবে, অন্যর পুকুরে যাবে। কাজে সেটি এই যে ঐতিহ্যের মধ্যে নিয়ে আসছে, কৃষ্টি কালচারের মধ্যে নিয়ে আসছে। এইভাবে যখন মাছ তার পুকুরে থাকে, জাল ফেলে, একজন মেহমান আসলো, বাড়িতে কিছু নাই, জাল ফেললো, মাছ ধরলো, সবজি দিয়ে রান্না করে খাওয়াই দিল, তাহলে ফিশ প্রোটিনও চলে আসলো, ভেজিটেবলও চলে আসলো, এবং তার পুষ্টির যে চাহিদা এটি নিজে পূরণ করে ফেললো। এরপরে যখন দেখলো যে এটা তো ভালো একটা জিনিস, অনেকেরই তো পুকুর নাই, আবার লোক সংখ্যা বেড়ে গিয়েছে, অনেক মানুষ বিদেশে চাকরি করছে, তার ক্রয় ক্ষমতা বেড়েছে, এখন অন্য মানুষকে চাহিদা মেটানোর জন্য বেশি করে মাছ চাষ করলো এবং বিক্রি করলো। কাজে বাণিজ্যিকরণ হয়ে গেল মাছ চাষটা। এখন তো শিক্ষিত যুবকরা মাছ চাষ করে, শিক্ষিত যুবকরা গবাদি পশু, হাঁস মুরগি পালন, উদ্যোক্তা তৈরি হচ্ছে, কৃষি উদ্যোক্তা। বড় বড় বিভিন্ন কোম্পানিগুলিও কিন্তু কৃষিতে বিনিয়োগ করছে, কারণ এই দেশটি কৃষি প্রধান দেশ। কৃষি যখন টিকে থাকবে, খাদ্যের
স্বয়ংসম্পূর্ণতা যখন থাকবে, আমি যখন উপাস থাকবো না, তখন আমার অন্য চিন্তাগুলি ভালোভাবে করতে পারবো। খাদ্যের নিশ্চয়তা আর প্রোটিনের নিশ্চয়তা এই ফিশ থেকে আসে। কাজে আমাদের ৪৭ লক্ষ মেট্রিক টন আমরা মাছ চাষে স্বয়ংসম্পূর্ণ। এখন প্রয়োজন এই মাছটা সারা বিশ্বের মানুষের দোরগোড়ায় পৌঁছানো, এবং সেই দোরগোড়ায় পৌঁছানোর জন্য যেই পদ্ধতিতে মাছ চাষ করা দরকার, যেই যেই নিয়ম মানা দরকার, সেইভাবেই যখন মানব, ওই মাছগুলি তৈরি করব, সারা বিশ্বের মানুষের কাছে মাছ পৌঁছিয়ে দেব। কাজেই এটি একটি ব্যবসার অংশ হবে। জি স্যার। স্যার, মৎস্য চাষের অন্যতম প্রধান নিয়ামক হচ্ছে পোনা উৎপাদন ও সহজলভ্য করা। তো গত ৩ দশকে বেসরকারি পর্যায়ে হ্যাচারিতে কৃত্রিম প্রজননের মাধ্যমে ২০টিরও বেশি প্রজাতির মাছের পোনা উৎপন্ন হয়েছে, যার কারণে মৎস্য চাষীদের ক্ষেত্রে কিন্তু মাছের পোনা খুবই সহজলভ্য ছিল। তারা কিন্তু খুব সহজে মাছ চাষ করতে পেরেছিল। কিন্তু এ কথা যেমন সত্য, তেমনিভাবে যদি আমরা বলি যে মানসম্পন্ন পোনা উৎপাদন এবং এর বিজ্ঞানসম্মত পরিবহন ও কারিগরি জ্ঞানের অভাব রয়েছে, তো সেটার সঙ্গে আপনি একমত হবেন কিনা? আর যদি একমত হয়েও থাকেন, তাহলে আসলে এই সমস্যা থেকে আমাদের উত্তরণের সম্ভাবনা কতটুকু এবং কিভাবে? প্রথম প্রশ্ন ছিল যে উৎপাদন বেড়েছে, তাহলে অবদান কি? অবদান তো সম্প্রসারণ কর্মী, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, তারা বিভিন্নভাবে ট্রেনিং দিয়েছে। দোরগোড়া প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা গ্রামে যাবেন, কেউ না কেউ কোনো ব্যাচ ট্রেনিং পেয়েছে। মৎস্য হ্যাচারি অথবা পোনা উৎপাদনের যখন ট্রেনিং দেয়, আর রুই, কাতল, কার্প জাতীয় মাছগুলির, এগুলির যখন ট্রেনিং দেয়, এটা খুব বেশি কঠিন প্রযুক্তি না, অল্প একটু বিনিয়োগ করে এটা করা সম্ভব। কিন্তু সমস্যা কোথায়? এখন পোনার কোনো সমস্যা নেই, পোনা পাওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে গুণগত মানসম্পন্ন পোনা। গুণগত মান মানে কি? পোনা হবে তো মা বাপ থেকে, মা বাপ যদি গুণগত না হয়, তাহলে পোনা তো গুণগত হবে না। আর মা বাবা যদি সুস্থ সবল ভালো না হয়, তার বেবিগুলি হবে দুর্বল। এটা যখন চাষে যাবে, সে দিবে অল্প উৎপাদন, খাবে বেশি, অপচয় হবে, চাষি বলবে যে উৎপাদন আসলে অনেক বড়, বাবা মা থেকে আসছে। বাবা মা থেকে আসছে। এখন এই বাবা মার বিষয়ে যে বিজ্ঞানসম্মত জ্ঞান, এটি জানা দরকার, এবং সেইভাবে হ্যাচারি পরিচালনা করা দরকার। হ্যাচারি পরিচালনার জন্য সরকার কর্তৃক কিছু নির্দেশনা আছে যে কিভাবে হ্যাচারি পরিচালিত হবে। এই বিষয়ে অনেক সময় ব্যত্যয় ঘটে যায়। আপনি অনেক সময় দেখবেন যে বাজারে গিয়েছেন, মনে হলো একটি মাছ মাথাটা কাতলের মতো, শরীরটা রুইয়ের মতো, অথবা শরীরটা কাতলের মতো, মাথা রুইয়ের মতো মিক্স করে ফেলে। এগুলি অন্যায়, এগুলি করা যাবে না। রুই মানে রুই, এই রুই মানে আমি ভাই বোনের মাঝে ক্রস করব না। দুটো বিভিন্ন ডিফারেন্ট বা ভিন্ন স্টক থেকে এনে যখন ক্রস করব, তখন এই মাছগুলি দীর্ঘস্থায়ীভাবে আমাকে উৎপাদন দিবে। এবং মাছের পোনার জন্য কিন্তু একটা যত্নের ব্যাপার আছে, খাবার দাবারের ব্যাপার আছে, যেটা আসলে সবাইকে মেইনটেইন করা উচিত। এই কারণে আমি যেটা সাজেস্ট করি যে যারা হ্যাচারি করেন, তারা যখন মা বাবা মাছগুলি সিলেক্ট করেন, তখন নির্ভরযোগ্য সূত্র থেকে এবং উন্নত জাত যারা তৈরি করে, মৎস্য গবেষণা ইনস্টিটিউট হতে পারে, সেই সব জায়গা থেকে আপনি পোনাগুলি নেন। তারপর আপনি দুইটা স্টকের মাঝে ক্রস করেন, আপনার সমস্যা হবে না। আপনার মাছগুলি মার্কেটে গিয়ে ভালো রূপে আসবে, মানুষ বলবে এই মাছগুলি দ্রুত বড় হয়, এবং সেগুলো আপনার থেকে পরবর্তী বছরে আপনাকে নিবে এবং বেশি দামে বিক্রি করতে পারবেন। আরেকটি হচ্ছে, যদি পুষ্টিসম্পন্ন খাবার না খাওয়ায় মা বাবা মাছকে, ব্রুড মাছকে আমরা যেটা বলি, তাহলে দুর্বল পোনা তৈরি হবে। ডিম হবে, কিন্তু ফার্টিলাইজ ডিম হবে না, বা ভালো গুণগত মানসম্পন্ন ডিম পাওয়া যাবে না, পোনা হবে না। এই বিষয়গুলি ব্রুড মাছের পরিচর্যা, আমাদের যেরকম মানুষের ক্ষেত্রে মায়েদেরকে সুষম খাদ্য, পুষ্টিযুক্ত খাদ্য এবং বিশেষ পরিচর্যা করে, মাছের মা বাবারও সেই রকম পরিচর্যা করা দরকার। যখন করবে, তখন তার সন্তানেরাও ভালো হবে। তবে নিকট সম্পর্কের মাছ যদি থাকে, তার মাঝে যেন ক্রস না করে। এবং হ্যাচারি থেকে আসলে রোগ প্রতিরোধের এরকম কি কোনো ব্যাপার রয়েছে, বা ওদেরকে রোগ হওয়ার কোনো চান্স আছে পোনাদের? হ্যাচারিতে জেনেটিক্যালি কিছু রোগ আসতে পারে, যে জেনেটিক্যালি যদি কোনো সমস্যা থাকে, সেই জেনেটিক্যালি সমস্যাযুক্ত মাছ থেকে যখন পোনা হবে, সেই পোনাটা
দুর্বলপনা হবে, বিশেষ করে চিংড়ির ক্ষেত্রে। যদি চিংড়ি ভাইরাসযুক্ত চিংড়ি থেকে পুনঃ পিএল তৈরি করে, লক্ষ লক্ষ পিএল হলো, যত মানুষের কাছে এই পিএল যাবে সমস্ত পিএলগুলি ভাইরাসযুক্ত হবে। হঠাৎ করে যখন পরিবেশ চলে আসবে, ভাইরাসটা স্প্রেড করবে, সমস্ত মাছ মারা যায়। শিং মাছের ক্ষেত্রে এই ভাইরাস সমস্যাটা হয়। কাজেই জেনেটিক্যালিও কিছু আসতে পারে। আরেকটি হচ্ছে দুর্বল যদি বাচ্চা হয়, সেটি দুর্বল উৎপাদন দিবে, কম উৎপাদন দিবে এবং সহজেই সে যে কোনো রোগ জীবাণুর প্রতি আসলে মাছের পোনা সিলেকশন আসলে খুব ইম্পর্টেন্ট। যারা হ্যাচারি করবেন তাদের আসলে এই ব্যাপারে গুরুত্ব দিতে হবে। অবশ্যই, খুবই গুরুত্বপূর্ণ। স্যার, বন্যা তো এই দেশের নিত্য নৈমিত্তিক একটি ব্যাপার এবং বন্যার সময় দেখা যায় যে আমাদের অনেক মৎস্য খামারিরা ক্ষতিগ্রস্ত হন, তাদের মাছ ভেসে যায়। তো এমন কি কোনো পদক্ষেপ নেওয়া যায় যেটা বন্যার আগে করে ফেললে মাছ চাষিদের আপনার ক্ষতির পরিমাণটুকু কমানো যায়? এই ব্যাপারটা নিয়ে আমরা শুনবো, বাট আমাদের একজন দর্শক ফোনে আছেন, তার ফোন নিয়ে নিচ্ছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম। জি দর্শক বলুন। জি আমি স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছি। জি বলুন। জি স্যার, মানে যখন এই যে সময়টা যখন একটু পানিটা কমে আসে, নদী নিয়ে যখন পুকুরের মাছগুলোই দেখা যায় কিরকম যেন একটু ক্ষতের মতো হয়ে যায় এবং ওই জায়গাটা একটু সাদা সাদা হয়ে যায় এবং মাছগুলো কিছুদিন পর একটু শুকিয়ে যায় বা মাছগুলো মারাও যায় অনেক সময়। তো এর কারণটা কি? এটা কি পানি নষ্ট হয়ে যায় না পানি কমে যায় এর জন্য এরকম সমস্যা হয়? একটু যদি জানাতেন। জি অনেক ধন্যবাদ দর্শক আপনাকে, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। স্যার, নদী, যেটা আমরা বন্যা নিয়েও এখন কথা বলছিলাম, এবং বন্যা ছাড়া দেখা যায় শীতকালেও কিন্তু পানি শুকিয়ে যাচ্ছে, নদী শুকিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে এই সমস্যাটা থেকে পরিত্রাণ কি? আগে আমার যে বোনটি প্রশ্ন করেছেন, আমি ওনাকে উত্তর দেই। ওনার প্রশ্নটি শুধু ওনার প্রশ্ন নয়, সারা দেশের যারা পুকুরে মাছ চাষ করে সবারই এই প্রশ্ন। শীত আসলে পানি কমে যায়, মাছ যদি থাকে ঘনত্ব বেড়ে যায়, পানির গভীরতা কমে যায়, তাপমাত্রা, পানিতে যে সূর্যালোক পড়ে এই সূর্যালোকের সময়টা কমে যায়, অনেক সময় কুয়াশা থাকে, সূর্যালোক আসেই না, বিভিন্নভাবে প্রতিকূল একটা পরিবেশ এই সময়টায় থাকে। এই কারণে শীত আসার আগেই প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। এখন শীত আসছে, বাতাসে ধুলাবালি হবে, আমি যদি মাস্ক ব্যবহার না করি, সর্দি কাশি হাঁচি হবে, তারপর আমি মেডিসিন নিব, তার চেয়ে ভালো না আমি প্রতিরোধ ব্যবস্থা করে নিলাম, যেন আমি ধুলাবালিতে আক্রান্ত না হই। প্রতিরোধটাই কিন্তু আসলে বেস্ট সলিউশন, প্রতিরোধটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি হয়ে যায় তাহলে ট্রিটমেন্ট নিতে হবে, যেতে হবে, উপায় নাই, কারণ এখন তো হয়ে গেছে রোগ। কিন্তু এটা খুব সহজেই প্রতিরোধ করা যায়। শীত আসার আগে, আমি এর আগের বিভিন্ন অনুষ্ঠানেও বলি, খুব বেশি দামি মেডিসিন বা বিভিন্ন রাসায়নিক ব্যবহার না করে কেউ যদি চুন এবং লবণ 200 গ্রাম চুন প্রতি 15 দিন পরে এবং 200 গ্রাম লবণ, এটা ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করলে প্রতিরোধটা কমে আসবে। আমাদের আরো একজন দর্শক ফোনে রয়েছেন, আমরা তার ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নাজর থেকে বলছি। জি দর্শক বলুন। আমার পুকুরের মাছগুলো এখন সব মারা যাচ্ছে, ঘাড় হয়ে কি জানি হয়েছে। ওকে, কি মাছ কি মাছ আছে আপনার পুকুরে? দর্শক আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের প্রশ্ন করুন। গ্লাস কাপ আর কাপ জাতীয় মাছ। পুকুরে পানির গভীরতা কত আছে? লাইনটি কেটে গিয়েছে। দর্শক আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। স্যার, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, আমাদের শীতকালে যে পানি কমে যায় সে ব্যাপারটা নিয়ে, সেটা বিস্তারিত শুনবো। তো চুন এবং লবণ এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ ব্যবস্থা। আর এর পরবর্তীতে যদি ক্ষত হয়ে যায়, এখন কিন্তু হয়ে গেছে, দুইজনই বলেছে যে ক্ষত হয়ে গেছে মানে ইনফেকশন অলরেডি স্প্রেডেড। সো যখন ইনফেকশন হয়ে গেল, এখন পটাশ ব্যবহার করতে পারে ডিসইনফেক্ট্যান্ট হিসাবে। আমরা সাধারণত প্রতি শতকে 5 থেকে 10 গ্রাম পটাশের সাজেস্ট করি। আর চুন হচ্ছে 200 গ্রাম, লবণ হচ্ছে 200 গ্রাম। এটি 15 দিন পর যদি অন্তর শীত আসার আগ থেকে শুরু করে, এটি হবে না। আর এর পরবর্তীতে যদি মাছের ঘনত্ব খুব বেশি থাকে, তাহলে বড় মাছগুলিকে উঠিয়ে ফেলতে হবে। পরবর্তীতে যদি পানি কমে যায়, পানি যোগ করার ব্যবস্থা করতে হবে।
অর্থাৎ ওয়াটার লেভেল তো অনেক কমে যাচ্ছে, মাছের ঘনত্ব বেড়ে যাচ্ছে, পানি যোগ করতে হবে। ঠিক আছে দর্শক, সবচেয়ে বেশি আমাদের আরো একজন দর্শক ফোনে আছেন, আমরা তার ফোনটি নিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালাম, আমি ডাক্তার আদিলি রংপুরের গঙ্গাচড়া থানা থেকে বলছি। আমার 200 পুকুরটা হবে 200, এর মধ্যে গ্লাস কাপ, সিলভার কাপ, সরপুটি, নালটিয়া এবং বাটা মাছ ছেড়ে দেওয়া আছে। এখন এর মধ্যে যেগুলো বড় মাছ, গ্লাস কাপ, সরপুটি, এগুলো মারা যাচ্ছে কিছুদিন থেকে। পানির গভীরতা এখনো অনেক আছে, কিন্তু আস্তে আস্তে পানিগুলো শুকায় যাচ্ছে। আমি অবশ্য একটু বিঘার থেকে পানি দিচ্ছি। এর করণীয় কি? যেদিন সূর্যের আলো বেশি হয় সেদিন মাছটা মরে যায়, মানে রোদের তাপমাত্রা বেড়ে গেলে, তাহলে কি করব? এটা রংপুর থেকে যেহেতু ঠিক বলেছে, আছে দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকবেন। ওই অঞ্চলে সূর্যের তাপ হলে মাছ মারা যাওয়ার কথা না, কারণ সামার সিজনে রয়েছে। বরঞ্চ যেটি হয় যে ভোর রাতের শেষের দিকে ওখানে অক্সিজেনের স্বল্পতা হয়ে যায়, যেহেতু দিনে সূর্যের আলো কম পড়ে এবং অক্সিজেন তৈরি কম হয়। যেই পরিমাণ মাছ রয়েছে, এই মাছগুলি সেই অক্সিজেন শেষ হয়ে যায়, পরবর্তীতে সারা রাত অক্সিজেন কনজিউম হয়ে যায়, সকাল বেলার দিকে অক্সিজেনের স্বল্পতা হয়, মাছ মারা যায়। আরেকটি বিষয় হতে পারে, যদি সূর্যের আলো পড়ে, উনি বলছে সূর্যের আলো পড়ে, পাহাড় যদি পরিষ্কার থাকে, পড়লো, যদি অ্যামোনিয়া বেড়ে যায়, অনেক সময় শীতের সময় অ্যামোনিয়া লেভেলটা বেড়ে যায়, কাজে ওনার পানির গুণাগুণটা ঠিক আছে কিনা, পিএইচটা ঠিক আছে কিনা, অ্যামোনিয়া যদি ছোট ছোট কিট পাওয়া যায় অল্প দামে কিনে, অথবা যদি পরীক্ষা করার ব্যবস্থা থাকে, এটি যদি উনি জানতে পারেন, ওনার জন্য সহজ হবে এটাকে নিয়ন্ত্রণ করা। তবে সবচেয়ে আমরা সাধারণভাবে যেটি দেখি, সাধারণত বিভিন্ন ইনফেকশন হয়, গায়ে হালকা লাল লাল দাগ পড়ে, পরবর্তীতে এই লাল দাগ থেকে ক্ষত হয়ে যায় এবং মাছটি মারা যায়। আর গ্যাস তৈরি হলে মাছ হা করে মারা যায়। কাজে গ্যাস যেন না তৈরি হয়, সেই গ্যাস দূরীকরণের ব্যবস্থা করতে হবে। ইনফেকশন যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে। চুন পিএইচ ব্যালেন্স করতে পারে, জীবাণুনাশক হিসেবে কাজ করে। লবণ তাকে টলার করবে, জীবাণু যেন না তৈরি হয় সেদিকে সাহায্য করবে, তার অ্যাক্টিভ রাখবে। সবচেয়ে এই পদ্ধতিগুলি নেওয়ার পরে যদি উনি সম্ভব হয় পানি দিবে, কিন্তু পানিটা ছিটিয়ে দিবে। আর যার বড় পুকুর রয়েছে, বড় জায়গা রয়েছে, উনি যেন একটু এরেশনের ব্যবস্থা করে, পানির মাঝে যেন সার্কুলেশনের ব্যবস্থা করে, ভেঞ্চুরি দিয়ে, একটা হাফ গোড়া মোটর দিয়ে 4-5টা চ্যানেল করে উনি ভেঞ্চুরি তৈরি করতে পারে। সহজে অল্প খরচে যেগুলি করা যায়, এগুলি যদি করে, যিনি মাছ চাষী, যিনি ব্যবসায়ী, ওনাকে এই সময়টা পার করতে হবে। স্যার, আমাদের আরো একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। লাইনটি কেটে গিয়েছে। স্যার, আমাদের আরো একজন দর্শক ফোন করেছিলেন যে তার পুকুরের মাছগুলো মারা যাচ্ছে, এটা কেন হচ্ছে বা এটার পরিত্রাণের উপায় তিনি জানতে চাচ্ছিলেন, তো সেটার আনসারটা একটু আমরা শুনবো। পুকুরের মাছ মারা যাচ্ছে কয়েকজন আমার নারী উদ্যোক্তা, আমি তো খুবই ভালো লাগছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নারী উদ্যোক্তারা টিভি চ্যানেলের সামনে বসে এবং তার মাছ সম্পর্কে প্রশ্ন করছেন। তার মানে কি, দেশে শুধু পুরুষরাই মাছ চাষ করে না, নারীরাও এগিয়ে যাচ্ছে। আপনি ফোন কলের পার্সেন্ট যদি দেখেন 50-50, কাজে এটি আমাদের জন্য যে ফ্যামিলির নিউট্রিশনের, ইনকামের জন্য, নিউট্রিশনের জন্য, এমপ্লয়মেন্টের জন্য এটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। যার কারণে কিন্তু আমাদের বাংলাদেশ এখন শীর্ষ 5 অবস্থান করছে মাছ উৎপাদনে, কারণ ঘরের মানুষ সাহায্য করে বলেই তো উৎপাদন বাড়ছে, না হলে তো উৎপাদন বাড়তো না। কারণ খাবার দেয়, সাহায্য করে, বিভিন্ন সময় বিভিন্ন কাজে যায়, মাছের পরিচর্যা করে। শীতকালে মূলত যদি চুন, লবণ, পটাশ ব্যবহার করে, যদি প্রয়োজন হয় জীবাণুনাশক, যদি প্রয়োজন হয় গ্যাস দূরীকরণের যে ব্যবস্থাগুলি, এগুলি নিবে এবং পানির মাঝে যেন সার্কুলেশন হয়, এই কয়েকটা ব্যবস্থা নিলে ওনার সমস্যা থাকার কথা না, নিরূপণ হবে। কিছু সমস্যা এই সময় হবে, ঘনত্ব কমায় দিতে হবে, পুকুরে যেন আলো পড়ে সেই ব্যবস্থা রাখতে হবে। আর যদি কেউ মনে করে প্রোবায়োটিক দিতে চায়, সে দিতে পারে। যাদের বড় ধরনের ঘের রয়েছে, ঘরে তৈরিও প্রোবায়োটিক দেওয়া যায়, অল্প খরচে তৈরি করবে, সেটিও ব্যবহার করতে পারে। তবে বেশি কেমিক্যাল ব্যবহার করা আমরা পছন্দ করি না। যেভাবে চুন, লবণ, পটাশ দিয়ে যদি সেটা নিরূপণ হয়ে যায়, অল্প খরচে সেটা হয়ে যায়। স্যার, অনেক সুন্দর করে আসলে আপনি চমৎকার সব ইনফরমেশন দিয়েছেন। আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে, আমরা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, শাপলা জৈব সার নিবেদিত গ্লোবাল কৃষি প্রশ্নোত্তর অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। খুব তাড়াতাড়ি ফিরবো, সাথেই থাকুন।
বিরতির পর আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শাপলা জৈব সার নিবেদিত গ্লোবাল কৃষি প্রশ্নোত্তর অনুষ্ঠানে। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। স্যার, আমরা বিরতির আগে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলছিলাম যে আমাদের দেশ যেহেতু বন্যা প্রবণ এবং বন্যার সময় যেহেতু আমাদের মৎস্য চাষী ভাইয়েরা অনেক ক্ষতিগ্রস্ত হয়, তো প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা কি তারা নিতে পারেন কিনা? এই ক্ষেত্রে আমি উদ্যোক্তা বা মৎস্য চাষি যারা, তাদেরকে সহযোগিতার জন্য গভর্নমেন্টের কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে একটি হচ্ছে আর্লি ওয়ার্নিং সিস্টেম। বন্যা হবে কি হবে না 3 মাস আগেই যেন গভর্নমেন্ট জানিয়ে দেয় কোন মাসে বন্যাটা হতে পারে। যদি ওই ওয়ার্নিং সিস্টেমটা মৎস্য চাষিরা জেনে যায়, তখন তার প্রতিরোধ ব্যবস্থা, হারভেস্টিং, প্রোটেকশন, অর্থাৎ তার কি করতে হবে সে নিজে করে ফেলবে। এটা সরকার থেকেই করে দিতে হবে, যে আগাম জানিয়ে দেওয়া, আগাম বার্তা দেওয়া। বন্যা হবে এটি আগাম জানা ব্যবস্থা কি, সেই ব্যবস্থা অনুযায়ী বিজ্ঞানসম্মতভাবে যেটি হয় সেটিই করে বলে দিতে হবে। তাহলে উদ্যোক্তা মাছ চাষের যেখানে বড় মাছগুলি রয়েছে বিক্রি করে দিবে, যেই মাছগুলি রয়েছে চারপাশে নেট দিয়ে ভালো প্রোটেকশনের ব্যবস্থা করে দিবে, যেন পাড় প্লাবিত হলেও মাছ যেন না চলে যায়, সেই ধরনের ব্যবস্থা নেবে। কাজে এটি সরকার এবং উদ্যোক্তা উভয়ের কাজের মাধ্যমে এটি প্রোটেকশন করা সম্ভব। না, চমৎকার বলেছেন স্যার। স্যার, আমরা যেহেতু বারবারই বলছি যে আমাদের দেশ মাছ উৎপাদনে শীর্ষ 5-এ অবস্থান করছে এবং এই ব্যাপারে কিন্তু পরিসংখ্যানও রয়েছে, বাট আমি আপনাকে জানতে চাচ্ছি যে আমাদের কি এরকম কোনো পরিসংখ্যান রয়েছে যে আমাদের দেশের মাছের চাহিদা আসলে কতটুকু, বা সে অনুযায়ী আসলে কতটুকু উৎপাদন করা হচ্ছে, জনসাধারণের মাছের চাহিদাকে পূরণ করা হচ্ছে কিনা, বা উদ্যোক্তারা কি আসলে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা? আর এছাড়া আন্তর্জাতিক রপ্তানিতে কিন্তু বাংলাদেশ সেরকম কোনো অবদান রাখছেন না। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এবং এক্ষেত্রে আসলে আমাদের কি কি পদক্ষেপগুলো নেওয়া জরুরি বলে মনে করেন? এই ব্যাপারগুলো নিয়ে আমরা শুনবো, বাট আমাদের একজন দর্শক ফোনে রয়েছেন, তার ফোনটা আমরা নিয়ে নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, বলুন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার পুকুরে মাছ চাষ করি, তো মাছের সাইজ একটু বড় হচ্ছে না। এটা কি সমাধান দিলে বড় হবে? মাছের কি হচ্ছে না বললে ভালো হতো। বড় হচ্ছে না, মাছ বড় হচ্ছে না। ঠিক আছে স্যার, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। স্যার, পুকুরে মাছ বড় হচ্ছে না। প্রথমেই বলি, যদি ভালো জাত না হয় তাহলে যতই খাওয়াবো বড় হবে না। 2 হলো ভালো খাবার যদি না হয় তাও বড় হবে না। দুটাই খুব ইম্পর্টেন্ট, জাত এবং খাবার। পুষ্টি, একটা মাছের বৃদ্ধির জন্য যেই পুষ্টি উপাদানগুলি দরকার, সেই উপাদানগুলি যদি তার খাবারে থেকে থাকে তাহলে মাছগুলি ভালো বড় হবে। আর যদি মনে হয় যে মাছটা এই সময়ে কেন জানি একটু কম গ্রোথ মনে হচ্ছে অথবা কম খাচ্ছে, আমি যেই খাবারটা পুষ্টিযুক্ত খাবার যদি দিয়ে থাকি, খাবারের সাথে যদি একটু ভিটামিন সি পাওয়া যায়, কিনতে বিভিন্ন নামে পাওয়া যায়, 1 কেজি খাবারে 5 গ্রাম ভিটামিন সি গুলিয়ে খাবারের সাথে মিক্স করে দেব। তার খাদ্য গ্রহণের প্রবণতা অথবা তার শরীরে যদি কোনো ঘাটতি থাকে অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা অথবা ক্ষত ও বিভিন্ন রোগে আসতে পারে, এই বিষয়গুলি থেকে সে নিরাপদ থাকবে। কাজেই উনি খাবারের সাথে একটু ভিটামিন সি অ্যাড করতে পারে, এতে মাছের খাদ্য গ্রহণ প্রবণতাও বাড়বে। আর হলো খাবারটা যেন পুষ্টিযুক্ত খাবার হয়। যেই মাছের জন্য, তেলাপিয়ার জন্য কতটুকু প্রোটিন লাগবে সেই খাবার দিতে হবে। আবার পাঙ্গাস অথবা পাবদা, গুলশা যদি হয় তার জন্য কি লাগবে সেটি জানতে হবে, জেনে মানসম্মত খাবার দিতে হবে। মাছের খাবার বলে আসলে অবহেলা করা যাবে না, দরকার হলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। পরামর্শ নিয়ে উনি কাজ করবেন। স্যার, আমরা যেটা বলছিলাম যে আমাদের পরিসংখ্যানের ব্যাপারে, যে এমন কোন পরিসংখ্যান কি রয়েছে যেটা আমি আপনার প্রশ্নে একটু ইতস্তত হয়ে গেলাম, যে প্রশ্নে আপনি পরিসংখ্যান আছে কিনা শব্দটা বললেন। এটি তো রয়েছে অবশ্যই। আমাদের প্রতি বছর মৎস্য অধিদপ্তর থেকে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে পরিসংখ্যান বের হয়, যেটি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যেটি বলি, তার মাধ্যমে এর পরিসংখ্যানটা রয়েছে। কি পরিমাণ মাছের উৎপাদন হয়েছে এবং কোন অঞ্চল থেকে হয়েছে, কোন পদ্ধতিতে হয়েছে, সমস্ত ডাটা সবকিছু রয়েছে। এখন এই মুহূর্তে আমরা প্রতি মানুষের জন্য 63 গ্রাম মাছ নিশ্চিত করতে চেয়েছি এবং এটি আমরা করে ফেলেছি। এখন সামনে আমরা 65 গ্রাম,
তার পরিবর্তে 70 গ্রাম যেন প্রতিদিন প্রতি মানুষ পায়, সেই টার্গেটে আগাচ্ছে। কাজে আমাদের যে টার্গেট ছিল সেটি ফুলফিল হয়ে গেছে এবং মাছের স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশের যে পরিমাণ মাছ হয়, মানুষ যদি এটা 63 গ্রাম করে খেতে চায়, এটি স্বয়ংসম্পূর্ণ। বিদেশে রপ্তানি কিভাবে করা যায়, আয় কিভাবে বাড়ানো যায়, যেন চাষি আরও বেশি ইনকাম করতে পারে, সে যেন মাছ চাষে আগ্রহ হারিয়ে না ফেলে, সেই দিকে নজর দেওয়ার জন্য কিভাবে রপ্তানি বাড়ানো যায়, তেলাপিয়া হোক ও চিংড়ি হোক, যে কোনো মাছ হোক, সেগুলি রপ্তানিতে বাড়াতে হবে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের তো রপ্তানিতে অবদান নাই শব্দটা বলেছেন, এটি কেন বলেছেন আমি জানি না, কিন্তু তৈরি পোশাকের পরে যার অবস্থান সেটি হচ্ছে মাছ, এবং বিশেষ করে মাছ এবং মাছজাত পণ্য, এটি হলো চিংড়ি থেকে যায়। কাজে আমরা দ্বিতীয় রপ্তানি কারক আইটেমের মধ্যে ফিশ রয়েছে। তার মানে আমাদের এই সবগুলো জিনিস ঠিক আছে, আমাদের আন্তর্জাতিক বাজারে আমরা রপ্তানি ঠিক মতো করছি এবং আমাদের অথেন্টিক পরিসংখ্যানও সব রয়েছে। এক্স্যাক্টলি স্যার, যেটা এবার একটু আমাদের সাবজেক্ট রিলেটেডে আসি, যে শীত কিছু জায়গায় চলে এসেছে, আমি যেটা ফার্স্টে বলছিলাম, এবং কিছু কিছু জায়গায় আসি করছে। তো এখন যারা আমাদের মৎস্য চাষী ভাইয়েরা আছেন, তারা তাদের মাছের যত্ন কিভাবে নেবেন, বা তাদের আসলে কোনো পদক্ষেপ নিতে হবে কিনা শীতকে কেন্দ্র করে, সে ব্যাপারটা নিয়ে জানতে চাচ্ছি। পদক্ষেপ নিতে হবে। আমার দুটো বোন প্রশ্ন করেছেন, তার মাছের সমস্যা রয়েছে, তার মানে ওই অঞ্চলে শীত পড়ে গিয়েছে, অর্থাৎ শীত চলে আসছে। আমরা ঢাকাতে মনে হচ্ছে রাতের বেলা একটু ঠান্ডা হয়, দিনে তো সেই পরিমাণ হয় না, আবার সূর্যালোকও পাচ্ছি। কিছু কিছু অঞ্চলে যাবেন, কুয়াশা পড়ে যাচ্ছে, সারা রাত কুয়াশায় চলে যাচ্ছে, এবং তাপমাত্রাও খুব বাড়ছে না। সূর্যালোক যেই পরিমাণে, যেই প্রখরতায়, যতটুকু ডেপথে প্রবেশ করার কথা, এটি প্রবেশ করছে না। তাই শীতকাল আসার আগে প্রতিরোধ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। শীতকাল আসলেই মাছের রোগবালাই দেখা যায়, মাছের ক্ষত হয়, মাছ মারা যাচ্ছে। এই সমস্যাগুলি সারা দেশে প্রতিটা মাছ চাষি এই কথাটি বলবেন, কিন্তু যারা প্রতিনিয়ত পরিচর্যা করে আসছেন তাদের এই সমস্যাটা হয় না। বিশেষ করে আমি আগের প্রশ্নেও বলেছি, দুই আপাকেও বলেছি, চুন লবণ যদি ব্যবহার করেন প্রতি মাসে 2 বার করে 200 গ্রাম করে প্রতি 15 দিন করে করেন, আপনার এই সমস্যা হওয়ার কথা না। কাজে না করে থাকলে এখনই শুরু করেন। যদি জীবাণু আক্রমণ হয়ে যায় তাহলে জীবাণুনাশক আপনি দিতে পারেন। মাছের প্রপার পরিচর্যা করতে হবে, সেই সব ব্যাপারগুলোর দিকে খেয়াল রাখতে হবে। কোনো জীবাণুনাশক বা অন্য কিছু দিলে কোনো একজন মৎস্য বিশেষজ্ঞ অথবা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তার পরামর্শ নিয়ে সেটি যেন দেয়। স্যার, বাংলাদেশের অ্যাকোয়াকালচারের জন্য রয়েছে উর্বর মাটি, পানি, সূর্যালোক, জনবল, ভোক্তা এবং মৎস্য চাষের জন্য সার্বিক অনুকূল পরিবেশ। তো জোনিং পরিকল্পনা করে নির্দিষ্ট অঞ্চলে চাষিদের সংগঠিত করে সার্টিফিকেশন স্কিমের আওতায় গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস বাস্তবায়নে কি করা যেতে পারে, আর যদি করা যায় তাহলে আসলে সেটা কিভাবে করলে ফলপ্রসূ হতে পারে? এটি মাছের উন্নয়ন অথবা যদি আমরা বৃদ্ধি করি তার সাথে সম্পর্কিত। মাছ চাষে আমরা স্বয়ংসম্পূর্ণ, বিদেশের সারা বিশ্বের মানুষকে মাছ খাওয়াতে হবে, প্রোটিনের সাপ্লাই যোগান দিতে হবে। এই দেশের অবদান ছোট করে রাখা যাবে না, কারণ আমরা পঞ্চম, আমরা তৃতীয়তে যেতে যাই। আর যখন তৃতীয়তে বিশ্বেতে যাব, আমার দেশে শুধুমাত্র মাছ খাওয়ালে তো হবে না, সারা বিশ্বের মানুষকে মাছ পৌঁছাবো, এটাই তো আমার উদ্দেশ্য, মিশন, ভীষণ তাই হবে। যদি তাই হয় তাহলে আমাকে সার্টিফিকেশন প্রোগ্রামে যেতে হবে, বিদেশে রপ্তানি করব, কোথা থেকে মাছটা আসলো তাই যদি না জানি, কারণ বাজারে মাছ কোন জায়গার কোন চাষির কবে চাষ হয়েছে, যদি সেই তথ্যগুলি না জানি, তাহলে বিদেশের মানুষ সেটাকে নেবে না। আমার দেশের মানুষ আমরা কিনে ফেলছি, খাচ্ছি, জানি না কোথা থেকে আসছে, কিন্তু তারা এটা জানতে চায়, কোন দেশ, কোন জায়গায়, কোন ফার্ম, কিভাবে হয়েছে, সব জানতে চায়। এই জন্য গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস এটি করতে হবে, এবং সার্টিফিকেশন প্রত্যেকটা ফার্মকে রেজিস্ট্রেশনের আওতা আনতে হবে, যেন সে গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিসের মাধ্যমে যে নিয়মটা সরকার বলে দিয়েছে সেইভাবে যেন মাছ চাষ করে, এবং তার মাছটা যেন বিদেশে রপ্তানিযোগ্য মাছ হয়। জোনিংয়ের কথা বলেছেন যে বিভিন্ন এলাকায় আপনার চিংড়ি চাষ করে, দক্ষিণাঞ্চলে চিংড়ি চাষ হয়, রপ্তানির দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল চিংড়ি। এই চিংড়ি চাষের জন্য দক্ষিণাঞ্চলকে যদি আমরা ধরি, এখন একটা সময়ে দেখা গিয়েছে যে ম্যানগ্রোভ বা যে গাছগুলি, এগুলিকে কাটো, কেটে চিংড়ি চাষ করো। এখন দেখা যাচ্ছে যে আরে এটা কেটে ফেলে তো পরিবেশ বিপর্যয় হয়ে যায়, 1-2 বছর 5 বছর ভালো উৎপাদন হয়, তারপরে কলাপস করে। এখন চলে আসছে যে পরিবেশ বান্ধব যদি চিংড়ি চাষ করা যায়, ম্যানগ্রোভও থাকবে, চিংড়ি চাষও হবে, এবং একে অপরের পরিপূরক হবে, রোগবালাই কম হবে। ইকোসিস্টেম বেস চাষ যদি হয়, তাহলে ওই অঞ্চলগুলিকে ওই জোনিংয়ের মাধ্যমে নিতে হবে। যেই অঞ্চলে কার্প জাতীয়, রাজশাহী অঞ্চলে
বড় বড় কার্প জাতীয় মাছের চাষ হয় দেশের চাহিদা মেটানোর জন্য, এবং এই কন্টিনেন্টে যারা এই ধরনের মাছ খায় তাদের কাছে মাছটা পৌঁছানোর জন্য সেই অঞ্চলকে সেভাবে তৈরি করা যেতে পারে। অর্থাৎ এই দেশের কোন অঞ্চলে কোন মাছগুলি ভালো হবে সেইভাবে যদি জোনিং করে কাজ করে, এটি গুরুত্বপূর্ণ। তবে চিংড়ির জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ স্যার। শীতকালীন সময়ে পোনার নার্সিং বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে চাষিদের কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং কোন কোন বিষয়গুলোর উপর আসলে বিশেষভাবে নজর দিতে হবে? শীতকালে কার্পিও, সিপ্রিনাস কার্পিও, যেটা এই কার্পিও মাছ ছাড়া সবগুলি মাছের, কার্প জাতীয় মাছের এবং চিংড়ি বলেন, সবার হ্যাচিংটা বন্ধ থাকে, কোনো পোনা পাওয়া যায় না। কাজে যখন পোনাগুলি তৈরি হচ্ছে এপ্রিল শুরু করে জুন জুলাই আগস্ট পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে বা চলে আসে, এই সময় পোনাগুলি তৈরি হয়। আর শীতকালটা হচ্ছে, যদি দক্ষিণাঞ্চলে যান, চিংড়ি ঘেরগুলি এখন তৈরির সময়। এখন তারা চিংড়ি উঠায় ফেলবে, সমস্ত ঘের তৈরি করবে, ঘের শুকাবে, যখন পরবর্তীতে পানি ঢুকাবে, যে আগে দিতে পারবে তার ফলনটা আগে আসবে। কাজে এই সময় যদি গত বছরের পোনাটাকে ভালোভাবে নার্সিং করে রাখা যায়, বছর শুরুতেই যখন উদ্যোক্তারা যারা চাষ করেন তারা যখন পোনা চাবে, এই নার্সিং করা পোনা যখনই দিব খুব দ্রুত এটা বড় হবে। আর দ্রুত যখন মার্কেটে আসবে ওই সময় মাছের দামটা ভালো থাকে। আর যখন সবাই মাছ একসাথে উৎপাদন করে মার্কেটে নিয়ে আসবে তখন আবার দামটা ডাউন হয়। কাজেই এই সময় যারা নার্সিং করবে তারা নার্সিং করা পোনা বেশি দামে বিক্রি করতে পারবে। আবার যারা এই নার্সিং করা পোনাটা পুকুরে দিবে বা তার জলাশয়ে দিবে, সে দ্রুত মাছটাকে নিতে পারবে এবং বেশি দামে বিক্রি করতে পারবে। কাজে এটিও ব্যবসায়ের একটি হিসাব। কাজে যারা চাষ করবে তারা যেন এই দিকে লক্ষ্য রাখে। চমৎকার পয়েন্ট বলেছেন স্যার। বিভিন্ন কারণে মাছ তো আঘাতপ্রাপ্ত হতে পারে এবং মাছের গায়ে ক্ষত সৃষ্টি হতে পারে, যেটা শীতকালীন সময়ে এই বিষয়টা আরো কিন্তু আমরা প্রকটভাবে দেখতে পাই। তো এই আহত মাছের ক্ষেত্রে আসলে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে আপনি মনে করেন? এটা কি পরিবহনে আঘাত, নাকি আমি পুকুরে কোনো জিনিস দিয়ে আঘাত? যে কোনো কারণে আসলে মাছ যদি আঘাত হয়, যদি পরিবহনে হয়, সেটা এক জিনিস। তার মানে আমি একটি জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় আমি মাছটাকে দিব, তাই পরিবহনের সময় কিছু আঘাত হতে পারে। পোনার ক্ষেত্রে বিশেষ করে পোনা যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে যেখান থেকে আনছি সেখান থেকে এমনভাবে আনা যেন সে আঘাত না পায়, বিশেষ করে অক্সিজেন ব্যাগের দিয়ে তাকে আনা। পরিবহনের আগে মাছগুলিকে ফাস্টিংয়ে রাখা, মানে না খাইয়ে রাখা, আগের দিন কোনো খাবার দিব না। খাবার যখন উঠাবো 6 ঘন্টা পর্যন্ত তাকে ঝর্ণার পানির মধ্যে রাখবো, যেন তার পেটের সমস্ত বর্জ্যগুলি বা ময়লাগুলি বের করে দেয়। পরিবহনের সময় সে কোনো খাবেও না, কোনো বর্জ্য কিছুই বের করবে না, পানি পরিষ্কার থাকবে। এবং ওই পানিতে যদি আমরা একটু জীবাণুনাশক বা কিছু দিয়ে রাখি তাহলে জীবাণুটা আক্রমণ করবে না। মাছ ধরাও, পোনা ধরাও একটা গুরুত্বপূর্ণ। আমি কিভাবে পোনা ধরছি, যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে যখন ট্যাঙ্কে দিব বা পুকুরে দিব, সে আঘাতপ্রাপ্ত পোনাটা পরবর্তীতে সেকেন্ডারি ইনফেকশন বলে বা রোগটা বেড়ে যাবে। যদি কখনো আঘাতপ্রাপ্ত হয়ে যায়, যখন পোনা নিয়ে আসলাম আমরা, এনে কি করি, আনার পরে আবার এই পোনাটাকে পটাশ পানিতে ধুই, লবণ পানিতে ধুই, ভালো পানিতে ধুয়ে তারপরে ট্যাঙ্কে দেয় বা পুকুরে দেয়। অর্থাৎ কোনো কারণে আঘাতপ্রাপ্ত হতে পারে, সেই জায়গাটায় যেন জীবাণু বাসা না বাঁধতে পারে সেই ব্যবস্থা করতে হবে। পুকুরের ক্ষেত্রে যদি হয় অবশ্যই ওনারা পটাশ ব্যবহার করতে পারেন, জীবাণুনাশক ব্যবহার করতে পারেন। পটাশ ব্যবহার করলে 5 থেকে 10 গ্রাম প্রতি শতকে এই শীতের সময় অনেক সময় জরুরি। যাদের লাল দাগ বা এই সমস্যা হচ্ছে তারা যেন এটা ব্যবহার করে, উপকার পাবে। অনেক ভালো বলেছেন স্যার। আমাদের আরেকটি বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, শাপলা জৈব সার নিবেদিত গ্লোবাল কৃষি প্রস্তুতের অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি। খুব তাড়াতাড়ি ফিরবো, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্লোবাল টেলিভিশনের শাপলা জৈব সার নিবেদিত গ্লোবাল কৃষি প্রশ্নোত্তর এই অনুষ্ঠানে। স্যার, আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে কথা বলছিলাম যে শীতের সময় তো আসলে বৃষ্টি কম হয় এবং এই সময় কি পুকুরের পানি শুকিয়েও যায়। তো এই সময় কি আমাদের পানি দূষিত হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে, বা যদি সম্ভাবনা থেকেও থাকে আসলে এই থেকে পরিত্রাণের উপায় কি? শীতকালে সাধারণত বৃষ্টি হয় না আমাদের এই অঞ্চলে, শীতে বৃষ্টি খুব কম হয়। এখন মাঝে মধ্যে প্রকৃতির পরিবর্তনের কারণে মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ হয়, কিন্তু জাপানে দেখেছি শীতকাল প্রচণ্ড ঠান্ডা আবার বৃষ্টি হচ্ছে। আমাদের দেশে এই সময় পুকুরে পানি কমে যায় এবং শুকাতে থাকে, দেখবেন যে পানি একদম অনেক কমে যাচ্ছে। এই সময়ে খালে বিলে সব জায়গায় মানুষ
জিওল মাছগুলি ধরতে থাকে, মানে পানি কমে যায়, একদম শুকিয়ে যায়, কিছু পানি থাকে, এটাকে সরিয়ে কাদামাটির মধ্যে মাছগুলি ধরতে থাকে। কিন্তু পুকুর তো চাষের একটি অংশ, সারা বছর চাষ করবে, এখানে শুকিয়ে গেলে পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এখন বিভিন্ন জায়গায় যে ধান চাষ হয়, ধানের খেতে পানি দেয়, ইরিগেশন করে, ইরিগেশনে পানি দেয়। যদি এই ধরনের কোনো সুযোগ থাকে, অবশ্যই পুকুরের যে যতটুকু পানির গভীরতা রাখা দরকার সেই গভীরতা যেন থাকে, সেই জন্য পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং পানি যেন শুধু পানির মাঝে কোনো আলোড়ন নাই। শীতকালে মাছ কম খায়, মেটাবলিজম কম, তাপমাত্রা কমে গেলে খাদ্য গ্রহণের প্রবণতা কমে যায়। খাদ্য কিভাবে দিব, কি পরিমাণে দিব, এটি খেয়াল রাখতে হবে। খাদ্য গ্রহণের প্রবণতা কমে যাচ্ছে, মাছ যেন একদম স্থির হয়ে বসে না থাকে, পানির মাঝে কোনো সার্কুলেশন নাই। আমি যদি পানির মাঝে একটু আন্দোলনের ব্যবস্থা করতে পারি, সার্কুলেশনের ব্যবস্থা করতে পারি, সেটি ব্যবস্থা করতে হবে। ভোর রাতের দিকে অক্সিজেনের স্বল্পতা হবে, সেটির ব্যবস্থা করতে হবে। অর্থাৎ মাছটাকে অ্যাক্টিভ রাখা, তাহলে সে খাবে, আর যখন সে খাবে তখন সে বড় হবে, কাজে শীতের পরবর্তীতে উৎপাদন বাড়বে। বাহ স্যার, আমাদের দেশে বিশেষ করে খুলনা অঞ্চলে বেশ ভালোভাবে চিংড়ি ও কাঁকড়া চাষ হয়। তো এই চিংড়ি ও কাঁকড়ার ক্ষেত্রে শীতকালীন সময়ে কি কি ধরনের পরিচর্যার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? শীতকাল মূলত তৈরির সময়। এই সময়ে চিংড়ির পিএলগুলি এখন হ্যাচারি বন্ধ রয়েছে, এখন নাই। সবাই যারা চিংড়ি দিয়েছে সবাই হারভেস্ট করেছে বা করে ফেলেছে। এই সময়টায় ঘের তৈরি করবে। ঘের তৈরি করার ক্ষেত্রে যে কাজগুলি করা গুরুত্বপূর্ণ, ঘেরের যে মাটিটা রয়েছে এটি উঠিয়ে পাড়টা মেরামত করে ফেলা দরকার। আরেকটি জিনিস আমরা গবেষণা করে দেখেছি, ঘেরে যদি কেওড়া গাছ থাকে, এই কেওড়া গাছের পাতা, ফল দুটার মাঝে এমন কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা চিংড়িকে রোগ থেকে বাঁচিয়ে রাখে, চিংড়ির বৃদ্ধিতে সহযোগিতা করে, চিংড়ির খাদ্য তৈরিতে সহযোগিতা করে। এবং এই ম্যানগ্রোভ বা বনে, সুন্দরবনের যে কেওড়া গাছ, এর কিছু শ্বাসমূল রয়েছে, তার শ্বাসমূল একদম চিংড়ি ঘেরের ভেতর পর্যন্ত ছোট ছোট শ্বাসমূল তৈরি হয়। এই জায়গাগুলিতে খাদ্য তৈরি হয় এবং চিংড়ি যখন খোলস পাল্টায় তখন আশ্রয়স্থল হিসাবে নিতে পারে। কাজে ঘেরের মাঝে মাঝে যদি কেওড়া গাছ রাখতে পারে, এবং এর হাইট খুব বেশি বড় করবে না, একটু ছেটে রাখবে, 10 ফিটের বেশি যেন না হয়, তাহলে চিংড়ির রোগ বালাই কম হবে, ঘেরের গভীরতাও বাড়বে মাটি উঠানোর কারণে, এবং উৎপাদন বাড়বে, রোগ কম হবে, ফলন বেশি পাবে। কাজে ম্যানগ্রোভ সহ চিংড়ি চাষ করা আমরা পরামর্শ দিই, যেন ম্যানগ্রোভ রাখে ঘেরের। চমৎকার একটা ইনফরমেশন আসলে আপনি দিয়েছেন যে কেওড়া গাছ এতটা উপকারী চিংড়ির জন্য, এটা আসলে আমরা আমাদের জানা কেওড়ার দরকার। ডাল খাই। আপনি খুলনা অঞ্চলে যাবেন, সাতক্ষীরা শ্যামনগর যে এখানে যাবেন, আপনাকে বলবে যে স্পেশাল ডাল, সেটা মানে কেওড়া দিয়ে একটু টক টক লাগে, কেওড়ার ডাল খাই, কেওড়ার পিকেল আচার খাই, আমরা ফলের আচার খাই। কাজেই এবং পাঙ্গাস মাছ যদি কেওড়া ফল থাকে, লাভ দিয়ে, নদীর পাঙ্গাস লাভ দিয়ে কেওড়া ফল খেয়ে আবার পড়ে যায়, কাজে মাছ তো সেটা খাচ্ছে। আর বনের চিংড়ির তো কোনো রোগ নাই, সুন্দরবনে যে চিংড়ি সেখানে কোনো রোগ নাই। আমার চিংড়ি ঘেরে রোগ হচ্ছে, কারণ হচ্ছে আমি অতিমাত্রায় বিভিন্ন রাসায়নিক ব্যবহার করছি, আমার এখানে ইকোসিস্টেমটাকে পরিশোধনের কোনো ব্যবস্থা রাখি নাই, তাই রোগ হচ্ছে। চমৎকার বলেছেন স্যার। স্যার, আমাদের কিছু দর্শক রয়েছেন যারা আমাদেরকে মেইলের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে থাকেন, বা আমাদের ফেসবুক ইনবক্সে তারা কিছু মতামত বা প্রশ্ন করে থাকেন। আমরা এখন তাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। যশোর থেকে আশরাফুল আলম জানতে চেয়েছেন, তিনি চিংড়ি চাষ করছেন, কিন্তু এই মাসের শুরুর দিকে হঠাৎ করে তার ঘেরের মাছগুলোর রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে এবং পেট ফুলে যাচ্ছে। অনেক ক্ষেত্রে মাছ ভেসে উঠছে এবং মরে যাচ্ছে। এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যেতে পারে? যদি পেটে গ্যাস হয়ে যায় তাহলে তো সমস্যা হবে। ডাইজেশন যদি না হয়, খাবার যদি এমন হয় যে খাবারটা অ্যাসিমিলেট হওয়া, আমরা যে শব্দ বলি, অর্থাৎ শরীরে সেটাকে কাজে না লেগে সে গ্যাস ফর্ম করছে। আমরা অনেক সময় এমন ভাজা পোড়া কিছু খাই, আমাদের তো প্রবলেম তৈরি হয়, তখন আবার কি করি, আবার একটা ট্যাবলেট খাই, অর্থাৎ তাকে। কিন্তু আমি যদি ওই খাবার পরিহার করতাম তাহলে এটা হতো না। এখন যদি তার পেটে গ্যাস হয়ে যায় তাহলে এই প্রবলেমগুলি হবে। কি খাবার খাচ্ছে এবং কি দিচ্ছি এটি আমাকে জানতে হবে। আরেকটি কি ছিল ওনার প্রবলেমটি? তার মাছগুলোর রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে এবং পেট ফুলে যাচ্ছে। যদি খাবারে এই প্রবলেমগুলি হয়, খাবারে উনি একটু প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন। এই প্রোবায়োটিকটা ঘরে তৈরি প্রোবায়োটিকও ব্যবহার করতে পারেন। খাবারের মধ্যে যদি প্রোবায়োটিক দেয় তাহলে এটি খাদ্যটা হজম করতে সহযোগিতা করে, এই সমস্যাগুলি হয় না। এখন যদি উনি তৈরি করতে না পারেন, আমরা সাধারণত আমাদের যেই উপাদানগুলি পাওয়া যায়, যেমন আমরা আনারস দিয়ে ব্যবহার করি,
আনারস অথবা মিষ্টি কুমড়া, সাথে দিয়ে থাকি একটু মাছের পেস্ট, একটু মোলাসেস, এভাবে দিয়ে এই পেস্টটাকে আমরা 3 সপ্তাহ রেখে দেই। এটা হলো খাদ্যের জন্য। আর যদি পানিতে প্লাঙ্কটন তৈরির জন্য কেউ প্রোবায়োটিক তৈরি করতে চায়, এক মুষ্টি রাইস বার্ন, যেটা কুড়া, মিহি কুড়া, একটু সোডিয়াম বাইকার্বনেট, খাবার সোডা এবং একটু ইস্ট দিয়ে বালতির মধ্যে রেখে দিবে। 24 ঘন্টা পরে এটিকে 1 বিঘা পানিতে যদি আমরা আশা করছি আমাদের দর্শক তার প্রশ্নের উত্তর 1 পেয়ে একর গিয়েছে। পানির মধ্যে 1 কেজি যদি তৈরি করি, এটি দেওয়া যাবে। প্রচুর পরিমাণ জুপ্লাঙ্কটন তৈরি হবে, খাদ্যের কোনো অভাব হবে না। ওকে স্যার, মইনুল হাসান জামালপুর থেকে আমাদেরকে ইনবক্স করেছেন। তিনি দেশি মাছ চাষ করেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে দেখছেন, কিন্তু মাছের গায়ে ঘা এর মতো লাল দাগ দেখা দিয়েছে এবং এই দাগ দিন দিন আকারে বড় হচ্ছে। এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে? অর্থাৎ ওনার পুকুরের এক হচ্ছে পিএইচ কমে যাচ্ছে। পিএইচ কমে যাওয়ার মানে একটু অ্যাসিডিক হয়ে যায়। যখন পানি কমে যায় শীতকালে, এই সমস্যাটা সবার পুকুরে, সব জায়গায় এই সমস্যা হবে। যিনি আগে থেকে প্রতিরোধ ব্যবস্থা করবেন না, চুন লবণ দিবেন না প্রতিনিয়ত, অথবা জীবাণুনাশক দিবেন না, পরবর্তীতে ওনার এই প্রবলেমটা হবে। হয়ে গেলে তখন ট্রিটমেন্ট ছাড়া উপায় থাকে না। যখন রোগী তো অবস্থা খারাপ, কাজে এখন তো ট্রিটমেন্ট যেতে হবে, কিন্তু তার আগে করাটাই ভালো। যখন এই লাল স্পট আসে, প্রথমে অল্প 1-2 মাস আসে, পরবর্তীতে এটি ক্ষততে রূপান্তরিত হয় এবং মাছগুলি মারা যায়। কয়েকটা মাছের লেজ পচে যাচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, তখন ডিজিজটা বা রোগটা বৃহত্তরভাবে স্প্রেড হয়ে যায়। তখন এটাকে প্রতিরোধ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। যদি লাল দাগ পর্যন্তও থাকে, তাও উনি যে পদ্ধতিতে 200 গ্রাম চুন, 200 গ্রাম লবণ এবং 5 থেকে 10 গ্রাম পটাশ, যদি বেশি হয় তাহলে 10 গ্রাম পরিমাণ পটাশ প্রতি শতকে ব্যবহার করবেন। মাছগুলি জাল টেনে, প্রতি মাসে জাল টেনে দেখবে যে মাছের কি অবস্থা। জাল টানা অবস্থায় মাছগুলির উপরে পটাশ ছিটিয়ে দিয়ে পরবর্তীতে আমরা ছেড়ে দিতে পারি, তাহলেও হবে। আর বেশি আক্রান্ত মাছগুলিকে আলাদা করা এবং লবণ পানিতে ভিজিয়ে, পটাশে ভিজিয়ে পরবর্তীতে ছেড়ে দেওয়া। স্যার, রংপুর থেকে মজিদুল ইসলাম জানতে চেয়েছেন, তিনি 1 বিঘার একটি পুকুরে পাঙ্গাস মাছের চাষ করেন। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার জন্য মাছ উঠালে লক্ষ্য করেন যে মাছের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে এবং বেশিরভাগ সময় মাছ খাবি খায়। এর কারণ কি এবং কিভাবে প্রতিরোধ করা যেতে পারে? মাছ খাবি খাচ্ছে, শেষ দিয়ে শুরু করি। খাবি খাচ্ছে মানে অক্সিজেন স্বল্পতা, অক্সিজেন নাই, অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে। শীতকাল, সূর্যের আলো নাই, ফটোসিনথেসিস মানে সূর্যালোকের ফলে যে অক্সিজেন তৈরি হওয়া, সেই প্রবণতা শেষ হয়ে যাচ্ছে। মাছগুলির মাঝে মেটাবলিজম নাই, মাছ নড়াচড়া কম করছে। এখন অক্সিজেন স্বল্পতা দূরীকরণের জন্য অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। যদি অ্যারেটর বা ভেঞ্চুরি যে কোনো পদ্ধতিতে যদি সেখানে অক্সিজেনের ব্যবস্থা করা যায়, অতিরিক্ত আমি অধিক ঘনত্বে মাছ চাষ করছি, এটি প্রযুক্তির একটি অংশ। ঘনত্ব যত বাড়াবো, তার জন্য যে যে বিষয়গুলি দেওয়া দরকার সেটি নিতে হবে। ইন্টেন্সিভ মানেই তো নিবিড়তা। ইন্টেন্সিভ কেয়ারে নিলেই তো নার্স, এটা ওটা কত মেশিনপত্র আমরা ব্যবহার করি। মাছের যখন নিবিড়তা বাড়বে, তার পরিচর্যাও বাড়াইতে হবে। তাকে অক্সিজেন স্বল্পতা 5-এর উপরে 6-7-এর মধ্যে যেন থাকে, সেই ব্যবস্থা করতে হবে। রাতে অক্সিজেন ওনার পুকুরে কমে যায়, 4-এর নিচে চলে আসে, তাই মাছ মারা যাচ্ছে। আর যখন সে স্ট্রেসে পড়ে যাবে, চাপের মাঝে থাকবে, তখন জীবাণু এসে তাকে আক্রমণ করবে এবং এই সমস্যাগুলি তৈরি হয়। কাজে সুষম খাদ্য এবং পরিচর্যা যদি উনি করেন, আমরা এর আলোচনায় অলরেডি কথাগুলি বলেছি, সেইভাবে যদি হয় ওনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এরপরেও যদি না হয়, উপজেলা মৎস্য কর্মকর্তা অথবা বিশেষজ্ঞ অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওনাকে পরামর্শ দেব। আমাদের একজন দর্শক ফোনে রয়েছেন, আমরা তার প্রশ্ন উত্তর নিব। দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কোথা থেকে বলছি? জি দর্শক, বলুন। জান্নাতুল মনোয়ারা বেগম। আমার মাছের লেজগুলো পচে যাচ্ছে হঠাৎ, এখন এটা কি করণীয়? ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথে থাকুন, আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি। স্যার, লেজগুলো পচে যাচ্ছে, এটা আসলে কি করণীয়? জান্নাতুল আপা, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি একজন উদ্যোক্তা, মাছ চাষ করেন এবং করে এখন শীতকাল আসছে, লেজ পচে যাচ্ছে, এখন আপনি বলছেন কেন? এটা পচার আগেই তো আপনাকে নিতে হবে। এখন আমি বললাম যে আমার পায়ে ঘা হয়ে গেছে, ডাক্তারের কাছে যখন নিলাম, ডাক্তার বললো যে এই পা তো ফেলে দিতে হবে, এটা তো আর কিছু রিকভার করা যাবে না। কিন্তু যদি পা প্রথমে একটু ইনফেকশন হলো, একটা বিচির মতো হলো, তখনই যদি আমি ট্রিটমেন্টটা নিতাম, তাহলে আমার এটা ভালো হয়ে যেত। এখন লেজ যেহেতু পচে গেছে, এটা কি ট্রিটমেন্ট করে ভালো করা যায়? ঠিক আছে, আমরা করতে পারবো, কিন্তু এটার চেয়ে বেটার হচ্ছে যেই মাছগুলি ভালো আছে এদেরকে
যেগুলি বেশি লেজ পচে গেছে এগুলিকে আলাদা করে ফেলা, এবং যেগুলি কিছুটা আক্রান্ত আছে এদেরকে ট্রিটমেন্টের মধ্যে নিয়ে আসা। আপনার এই পুকুরের জন্য খাদ্যে ঔষধ ব্যবহার করে যদি করেন তাহলে এটি রিকভার হবে এবং কন্ট্রোল হবে। সাথে সাথে প্রতিরোধ ব্যবস্থার যে উপায়গুলি এগুলি আপনাকে মানতে হবে। তবে এই পর্যায়ে যাওয়ার আগেই প্রতিরোধ করবেন, চুন, লবণ, পটাশ ব্যবহার করবেন নিয়মিত, এটি হবে না। এবং খাদ্যে ব্যবহার করে প্রতিকার পেলেও এর পরবর্তীতে শীত না যাওয়া পর্যন্ত আপনি প্রতি মাসে চুন এবং লবণ অল্টারনেট করে ব্যবহার করবেন। আপনার যদি এরপরেও প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, কি ডোজে কি ব্যবহার করবেন আমরা সঠিকভাবে বলে দেব। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাচ্ছি যে মাছ বিদেশে রপ্তানি করার সম্ভাবনার ক্ষেত্রে মৎস্য চাষী, অ্যাকোয়াকালচার ভ্যালু চেইন সংশ্লিষ্ট স্টেক হোল্ডার, সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বিতভাবে কী ধরনের উদ্যোগ নেওয়া জরুরি এবং সেটা কিভাবে করা যেতে পারে? উৎপাদন বাড়ছে নিঃসন্দেহে, দেশ আগাচ্ছে, প্রযুক্তিগতভাবে আগাচ্ছি। আমরা এখন ইনডোর ফার্মিং, ইন্টেন্সিভ ফার্মিং, ট্যাঙ্ক বেস ফার্মিং সেটি করি। আমার বিশ্ববিদ্যালয়ে ঢাকা শহরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা কোরাল মাছও চাষ করছি, স্বাদু পানিতে, ট্যাঙ্কের মধ্যে করছি। কাজে প্রযুক্তি যেন দৌড় গোড়ায় চলে আসে সেভাবে কাজ করছি। সাথে সাথে মাঠ পর্যায়ে সারা দেশের মানুষ ছোট বড় জলাশয়, কেউ 2 শতক, কেউ 10 শতক, কেউ 1 বিঘা, কারো বড়, বিভিন্নভাবে মাছ চাষ করছে। মাছ চাষ করে নিজের পুষ্টি তো মেটাচ্ছে, সাথে সাথে সারা দেশের মানুষের পুষ্টি মেটাচ্ছে এবং বিদেশে রপ্তানি করা যাবে। তবে মাছ চাষের ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা হচ্ছে খাদ্যের খরচটা। মাঠ পর্যায়ে যেটি বলে খাদ্যের খরচ অনেক বেশি, চাষ করে মাছ চাষ করে লাভ করা যায় না। তাই আমি এর আগেও বলেছি যদি সমবায় ভিত্তিক খাদ্য তৈরি করা যায়, ছোট মেশিন কিনে কি কি উপাদান দিয়ে খাদ্য তৈরি করা যাবে, সহজভাবে যদি বড় হয়ে যায় যখন মাছ, ওই পর্যায়ে যদি খাদ্যগুলি নিজেরা তৈরি করতে পারি, সমবায় ভিত্তিক খাদ্য খরচ অর্ধেকে চলে আসবে, তখন মাছ চাষ করে লাভ হওয়া যাবে। আরেকটি বিষয়, অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে চমৎকার করে বলেছেন। আমাদের সময় আসলে একেবারেই শেষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি শাপলা জৈব সার নিবেদিত গ্লোবাল কৃষি প্রশ্নোত্তর। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।